হয়ে গেছে, লিখেছিস? এটা আমি যেভাবে বললাম সেভাবেই লিখবি, স্টিগমা। আচ্ছা, এইখানে আরেকটা ছোট্ট জিনিস বলা হয়নি, স্টিগমার মাথার উপরটাকে বলা হয় পিস্টিল। বাট পিস্টিল ব্যাপারটা কি? কেন এখানে পয়েন্টিং করে না একটা পিস্টিল, ঠিক আছে। এইবার এখানে স্টাইল, স্টিগমা, ওভারি এগুলো তো লিখবি। এখানে কার্পেল ব্যাপারটা লিখতে হবে, কার্পেল কি থাকে। ইন্টেগুমেন্ট জিনিসটা কি? ইন্টেগুমেন্ট হচ্ছে চ্যালাজা বা এটা ওভিউল বলা হয়, মানে যেটাকে বলা হয় হচ্ছে ডিম্বক, ঠিক আছে। এটা ডিম্বাশয়, মানে ওভারি মানে কি ডিম্বাশয়, এটা ডিম্বক। তার ভেতরে এটা কি, এই যে এরকম ফালি মতন যেটা দেখতে পাচ্ছি সেটা দেখবি, একটা দিয়ে দিয়েছি, ভিডিও দিয়েছি, দেখবি। ওদেরকে সেকশন করে দেখাচ্ছিলাম ক্লাস 12 ব্যাচকে। ওই তোর ইন্টেগুমে এই জায়গাটা দেখা যাচ্ছিল, ঠিক আছে। ইন্টেগুমেন্টের ভেতরটা মানে তোর এই জায়গাটা চেলাচাটা দেখা যাচ্ছিল ওখানে, এবারে ভিডিও দেওয়া আছে, সুন্দর দেখা যাচ্ছে বেশ। তো এইখানে ঠিক এরকমই দেখতে এমব্রাও স্যাক, এটাকে বলে এমব্রাও স্যাক, ঠিক আছে, মানে ভ্রূণস্থলী, ছোটবেলায় পড়েছিল। আচ্ছা, আমি নেক্সট এক্সামের ডেট দিয়েছি, মলিকুলার ইঞ্জিনিয়ারিং ডেট দিইনি, কনসেপ্ট অ্যানালিসিস দিচ্ছি। আমি একটা শিডিউল পাঠিয়েছিলাম, পুরো শিডিউলগুলো পাঠাইনি, ঠিক আছে। ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। রেকর্ড থাকবে এটা পুরোটাই ক্লাসের এখন থেকে, ঠিক আছে। রেকর্ড আমি পাঠিয়ে দেবো, যারা দরকার পড়বে রেকর্ড পাঠিয়ে দেবো, ঠিক আছে। ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। তো এটার মধ্যে মেনলি কি হয় দেখ, এবার এটা আমাকে বলি। এই ভেতরের এই যে সেলটা, এটাকে কি বলা হয়? এমএমসি। এমএমসি কথাটার মানে দেখ, আগের দিনও তোরা এমএমসি বলে জিনিসটা পড়েছিস। এই এমএমসিটার পুরো মানে কি হবে? আমি ইংলিশে লিখছি এটা, মেগাস্পোর মাদার সেল, বা বাংলায় মেগাস্পোর মাতৃকোষ। মেগাস্পোর মাদার সেল বা মেগাস্পোর মাতৃকোষ, মাতৃকোষ, ঠিক আছে। এটাকে স্পোরোসাইটও বলা যায়, ঠিক আছে। মেগাস্পোর মাতৃকোষ, এটার ক্রোমোজোম নাম্বার কত? 2n। বোঝা গেল? এর ভিতরে এই সেলটা, এবার এই সেলটা কি হচ্ছে, ফার্স্টে এখানে মিওসিস 1 করবে, মিওসিস 1 সেল ডিভিশন, তারপর এটা কি করবে, মিওসিস 2 সেল ডিভিশন। কিন্তু এটা হওয়ার পর যেটা হয়, এই তিনটে ডিজেনারেট বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে পড়ে থাকে কটা? একটাই পড়ে থাকছে। তো একটা যদি পড়ে থাকে এখানে, ছবিটার মধ্যে দেখালেও হয়ে যেত। তো এখানে আমি দেখাচ্ছি, এটা এই যে চারটে দেখতে পাচ্ছিস, এই চারটের মধ্যে তাহলে কি হচ্ছে, ধরে নিলাম এই তিনটে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। নষ্ট হয়ে গেলে কটা পড়ে থাকছে? তিনটে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কটা পড়ে থাকে? একটাই পড়ে থাকে। এই একটার থেকে কি তৈরি হচ্ছে? এই একটা হচ্ছে, এখানে আর মিওসিস সেল ডিভিশন হয় না, এই সেলটার থেকে এই সেলটার ক্রোমোজোম নাম্বার কত হয় সবার আগে এটা যদি বলি? হ্যাঁ, এন, সোজা কথা, ঠিক আছে। দেখ, এইখানে 2n থেকে n হয়ে গেছিল, এই যে 2n ছিল এই সেলটা, এখান থেকে এবার এইটা যখন তৈরি হলো, দুটো সেল তৈরি হলো, এটারও ক্রোমোজোম নাম্বার n, এটারও ক্রোমোজোম নাম্বার n। মিওসিস সেল ডিভিশন তো তাই ছিল। তারপরেরটা সেম, সেম হচ্ছে, আবার আরো চারটে তৈরি হলো, চারটের মধ্যে প্রত্যেক কটারই ক্রোমোজোম নাম্বার n করেই থাকছে। আর এইটা যেটা কি, সেটা তাহলে n ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে। তাহলে এই কোষটার নাম কি, এই নিউক্লিয়াসটার নাম কি? এটাকে বলা হয় মেগাস্পোর, ঠিক আছে, মেগাস্পোর। আগেরটা ছিল মেগাস্পোর মাতৃকোষ, এটা হচ্ছে শুধু মেগাস্পোর। এবার এই সেলটা ডিভাইড হবে, ফার্দার ডিভাইডেড অ্যান্ড ফর্ম,
8 নিউক্লিয়েটেড 7 সেল, ঠিক আছে? কি বললাম? 8 নিউক্লিয়েটেড 7 সেল, ব্যাপারটা কি? পরিষ্কার দেখা যাচ্ছে এখানে এখানে 3টে সেল, এখানে 2টো সেল, আর এই জায়গাটা 3টে সেল। বোঝা গেল ব্যাপারটা? এগুলো কি সেল? এমব্রায়ো স্যাকের মধ্যে সবার আগে এই 3টে সেল যেটা তৈরি করছে সেটা হচ্ছে কি, মানে এই 3টে সেলকে কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, ঠিক আছে? অ্যান্টিপোডাল কোষ, ঠিক আছে? এই দুটোকে কি বলা হয়? ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস, বা পোলার নিউক্লিয়াসও বলা হয়। পোলার নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোসোম নাম্বার এন। অ্যাকচুয়ালি এটা এন মানে এন প্লাস এন বলা যায়, এন প্লাস এন বা 2n ও বলা থাকে, অনেক বইতে 2n বলা থাকে। তো এন প্লাস এন লিখছি কেন? এন প্লাস এন, এই দুটো সেল অ্যাকচুয়ালি এখানে থাকে নিউক্লিয়াস, এখানে আস্তে 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 এই জায়গাটা চলে আসে, দিয়ে পোলার নিউক্লিয়াসটা এখানে ফর্ম করে যায়। বোঝা গেল ব্যাপারটা? এই যে ঘটনা। আর লাস্টের এই পার্টটা কি? এটা হচ্ছে ডিম্বাণু বা ওভাম, তারও ক্রোমোসোম নাম্বার এন, ডিম্বাণু। আর এই দুটো হচ্ছে সিনার্জিডস বা প্রতিপাদক কোষ, এইটা, ঠিক আছে? সিনার্জিড বা সাইনার্জিড বলা হয়, বা সহকারী নিউক্লিয়াস। সাইনার্জিড বা সহকারী নিউক্লিয়াস, ঠিক আছে? এগুলো প্রত্যেক কটার ক্রোমোসোম নাম্বার কত করে? এন করে। টোটাল এটা যখন তৈরি হচ্ছে, ডিম্বাণু প্লাস দুটো সাইনার্জিড মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে এগ অ্যাপারেটাস বলা হয়। ঠিক আছে? এবার এখানে একটা জিনিস লিখতে হবে যে এই যে মেগাস্পোর থেকে যে এই যে সেলগুলো তৈরি হচ্ছে, নিউক্লিয়াসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? এটার মধ্যে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কতগুলো সেল ডিভিশন করে তৈরি হচ্ছে। এই জায়গাটা যদি একটা সেল থেকে কতগুলো সেল ডিভিশন হয়ে মাইটোসিস সেল ডিভিশন হবে, মাইটোসিস সেল ডিভিশন হয়ে কতগুলো তৈরি হচ্ছে, মানে কতবার সেল ডিভিশন হচ্ছে যার জন্য এতগুলো সেল তৈরি হচ্ছে। সেল কটা আছে, নিউক্লিয়াস কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8, 8টা নিউক্লিয়াস। তাহলে এই যে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, এখানে একটার থেকে কতগুলো সেল ডিভিশন হবে, কতবার সেল ডিভিশন হবে? দুবার। তুই? তিনবার। তুই? তিনবার, ঠিক আছে? টু দি পাওয়ার n ফর্মুলা ইজ ইকুয়াল টু 8, তাহলে কত হচ্ছে? n ইজ ইকুয়াল টু 3। বোঝা গেল? বুঝলি ব্যাপারটা? ঠিক আছে? এইভাবে ফর্মুলাটা বার করবে। তো তাহলে তিনটে সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন। বোঝা গেল? প্রীতম, বুঝেছিস ব্যাপারটা? এইবার পুরো ম্যাটারটা লিখে নে, একটা একটা করে দেখে দেখে লেখ। পিস্টিকের ব্যাপারটা এবার পরে আসছি, আগে এই অবধি লেখ। দেখা যাচ্ছে তো? এই অবধি লেখা গেছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে এইটাকে বলা হয়েছে চ্যালাজার। চ্যালাজার পার্ট কোনটাকে বলা হয়? চ্যালাজার হচ্ছে এই যে পুরো লেয়ারগুলো তৈরি হচ্ছে, এগুলো চ্যালাজার লেয়ার, ঠিক আছে? এইটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মাইক্রোপাইল, ঠিক আছে? বাংলা হচ্ছে ডিম্বক রন্ধ্র, দুটোই জানতে হবে তো। ডিম্বক রন্ধ্র, ঠিক আছে? এটা তো বললাম এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী বলে দিয়েছি। লেখ, রেকর্ড হচ্ছে বলে এটা নয় যে লিখবি না।
সব ক্লাস এখন রেকর্ড হবে। ইউটিউবে দেয় না? কিছু প্রাইভেট করা থাকে, কিছু ওপেন করা থাকে। আসছিস কেন? হ্যাঁ, দেখতে পাবি তো। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই তো তাই করে। হ্যালো বাচ্চো, ঠিক আছে? ওই যে সিডাব্লিউতে ভালো লাগে না? লাগে লাগে না, একটা ম্যাম আছে না বায়োলজি পড়ে। অ্যাকচুয়ালি ফোকাস ওখানে চলে গেছে, তাই জন্যই ভালো লাগে তোদের, আর কিছু না। হ্যাঁ, এটা ফ্যাক্ট। স্যার এই চারটে থেকে হচ্ছে একটা করে দেবো? কেন না, ওটাকে আলাদা করে দেখাতে হবে। দুটো লেয়ারে দুটো পার্টে দেখাতে হবে।
উপরটা দেখা গেছে ওর? আচ্ছা এটার নামটা কি বলবেন? এই পুরো ছবিটার নামটা কি বলবেন? পুরো ছবিটার নাম মানে নেগাস পোরোজেনেসিস। না মানে এই জায়গাটা তো রাখবেন এটার নামটা কি বলবেন? কোনটার কথা বলছিস? এই যে ফুলের মধ্যে থাকে একটা আকৃতি পুরো এটা? স্ট্রাকচারটার নাম এইটা না এই চ্যালাজা। পুরোটা এই যে এই জিনিসটাকে চ্যালাজা বলা হয়, এইটাকে, বা ডিম্বক। চ্যালাজা বললে ভালো হয়। এটা তৈরি করে ওই যে ওপরের থেকে ইন্টেগুমেন্ট চ্যালাজাতে তৈরি পরিণত হয়, এই কথাটা লিখতে হয়। ইন্টেগুমেন্ট চ্যালাজাতে পরিণত হয়।
হয়ে যাচ্ছে, ডিজেনারেট হচ্ছে। হয়ে গেছে, লিখেছিস? প্রীতম হয়ে গেছে? লিখেছিস পুরো ম্যাটারগুলো কি হচ্ছে? ডায়াগ্রামটা পুরো লিখতে হবে, ডেসক্রিপশনটা লিখতে হবে যে কি হচ্ছে, না লিখে হবে না। 1 2 3 4 করে পয়েন্ট করে লিখ, যেটা গতদিন লিখেছিস। এই যে এইটা ডিম্বাপ রন্ধ্র। হ্যাঁ হ্যাঁ, এটা তো ক্রস চেক করে দেখছিস না। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এই যে এইটা হচ্ছে ডিম্বাপ রন্ধ্র। এই রন্ধ্রটাকে এটাকে ক্রস চেক করলে ভেতরটা এরকম দেখাচ্ছে, এই বাইরেটা এরকম ভাবে দেখাচ্ছে। বুঝতে পারলে? হয়ে গেছে? লেখ ম্যাটারটা পুরো লেখ, 1 2 3 4 করে পয়েন্ট পয়েন্ট করে লেখ, পয়েন্ট ওয়াইজ লেখ, তাহলে আরো ভালো হয়।
ওকে, পুরোটা এক্সপ্লেন করেছিস পরপর। সিনার্জিস মানে লাস্ট অব্দি একদম পুরো এমব্রাস একটা যে গঠিত হয়ে গেছে সেটা লাস্ট অব্দি পুরো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে এগুলো আমরা নোটস কি নোটসে এটা কোনটা ইয়ে করেছিস, ডাউনলোড করেছিস দেখি? দুটোই করেছিস? এটা কোনটা এটা দেখি। এটা হচ্ছে সফটওয়্যার বংশগতি ও ওটা দিয়ে দিয়েছিলাম না? কটা পেজ ছিল? এটাতে 13টা ঠিক আছে। আর এটাতে 7টা বংশগতিতে বংশগতি আণবিক ভিত্তি ছিল ওটা। হ্যাঁ ঠিক আছে, আবার বংশগতি আণবিক ভিত্তিতেই দরকার, বংশগতিটা তো দাগিয়েছিস, আণবিক ভিত্তিটা দাগিয়ে দেবো, লিখে দেবো। সাইডে থেকে আমি আমাদের সামনে কাল সবাই এখন এরকম মেরেছো না 7টা 11টা কেন মেরেছি, মানে আমরা স্পট কেন মেরেছি ওই ইকুইপমেন্ট আছে মানে এই আচ্ছা বছর আনন্দ করতে তো খুব ভালো হচ্ছে বই যদি নাও পড়ি সেটা পড়লে বুঝে যাবে সুন্দর করে খুব কম্প্যাক্ট এক জায়গায় করা আছে যদি এটা দেয়। যাক, নেক্সট আরেকটা দেবো হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনটা বোধহয় আছে, ওটাও দিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু পরে দেবো, আমি পড়িয়ে নেবো তারপর দেবো। এটা হচ্ছে ম্যাটারটা, ঠিক আছে? এটা লিখেছিস তো পুরো। এবার দেখ এটা হচ্ছে তৈরি হয়ে গেল, এবার যেটা করার দরকার সেটা হচ্ছে স্টিগমার উপর যে পিস্টিলের ব্যাপারটা যেটা বলছিলাম এই জিনিসটাকে আমি দেখাবো, ঠিক আছে? পিস্টিল ব্যাপারটা কি? পিস্টিল হলো ঠিক এরকম টাইপের একটা জিনিস, ধরে নে যতগুলো কার্পেল থাকছে ধরে 3টে কার্পেল, তাই এরকম 3টে ভাগ করেছে। এরকম টাইপের থাকে, এটা কষ্ট রাখছি না, ঠিক আছে? এরকম টাইপের। এবার খেয়াল কর এটা এটা অ্যাকচুয়ালি কতটা কানেক্টেড, এটা কি পিস্টিল হলো কি? পিস্টিল হলো যে টিস্যুস, ইলংগেটেড টিস্যুস, যেটা কার সাথে কানেক্টেড পুরোটাই? এই 3টে কার্পেল হয় ধরে নে এটার সাথে, এটা কি ইন্টেগুমেন্ট, বোঝা গেল ব্যাপারটা? এবার যে ইন্টেগুমেন্টের সাথে কানেক্টেড এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছিস, এই যে পিস্টলের মাইক্রোপোরগুলো, এইগুলোর স্ট্রাকচারটা যেটা আমরা দেখি যা জানছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গাটায় যদি কোনো পোলেন গ্রেন বসে, পোলেন গ্রেন মানে মাইক্রোস্পোর, ঠিক আছে? বা পরা গ্রেনও যদি কতদিন পরা করেছি, ঠিক আছে? পুরো স্ট্রাকচার এঁকেছি, পুরো পোলেন সব জিনিসগুলো এঁকেছি, এক্সাইনিং টাইম। তো ওটা যখন এসে এখানে বসছে, কিভাবে বসবে তার পলিনেশনের পার্ট আছে কিছু, তা সেটা এসে যখন বসছে তখন কি হয়, যেখানে বসবে ধরেন এখানটা এসে বসলো, এখানটা এসে বসলো পোলেন গ্রেনটা, এখান থেকে পোলেন টিউবটা তৈরি করে নিচে এটার মধ্যে দিয়ে যাবে, যেটার মধ্যে বসবে সেই পিস্টিলের মধ্যে দিয়ে যেতে থাকবে, পোলেন টিউবটা তৈরি হবে। তাহলে কি হচ্ছে, এটাকে প্রুফ কি হচ্ছে, যে যেখানে এই পোলেন গ্রেনটা এসে পড়েছে তার যে মেল গ্যামেটটা, পুং গ্যামেটটা, সেই পুং গ্যামেটটা ঠিক ওই রাস্তা দিয়ে কত অবধি যাবে, বিস্তৃত হবে, ঠিক যে ইন্টিগুমেন্টের সঙ্গে পিস্টলটা কানেক্টেড তার সেই অবধি বিস্তৃত হবে, ঠিক আছে? তাহলে মেল গ্যামেটটা বা পুং গ্যামেটটা অতদূর গেল,
গিয়ে কি করবে, ফার্টিলাইজ করবে। ফার্টিলাইজ মানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করবে, ঠিক আছে? এই যে ঘটনা, এই হচ্ছে ম্যাটারটা। এবার আমরা বলবো এই পিস্টলের ব্যাপারটা, এটা তোরা বুঝলি, ড্র করতে পারিস, ঠিক আছে? এরকম ভাবে ড্র করে নিতে পারিস। তাহলে আমরা কি লিখবো পিস্টল বলতে? পিস্টল হচ্ছে স্টিগমার, হ্যাঁ, উপরের অংশ, ঠিক আছে? যেক্ষেত্রে পিস্টল দেখে বোঝা যায়, ঠিক আছে, পিস্টলের সংখ্যা দেখে বোঝা যায় কতগুলি ইন্টেগুমেন্ট বা বা এমব্রায়োসাইট বর্তমান, ঠিক আছে, বা চ্যালাজা বর্তমান বা ডিম্বক বর্তমান, ঠিক আছে? সেটা পিস্টল দেখে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এটা তুই লিখে নিবি ব্যাপারটাকে, ঠিক আছে? এবং যেখানে, হ্যাঁ, যে কটা ইন্টেগুমেন্ট থাকবে এখানে, যে কটা ইন্টেগুমেন্ট থাকবে, ঠিক আছে, যে কটা ইন্টেগুমেন্ট থাকবে সে কটাই পিস্টল এখানে কানেক্টেড হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করে এখানে তোরা তিনজন বসে আছিস, ঠিক আছে? তো আমি এখান থেকে, আমার হাতে আছে 3টে মিডিয়াম, ঠিক আছে? আমার ক্ষমতা নেই ওখানে যাওয়া, আমি কি করবো, কি করে দেবো তোকে? কিভাবে কানেক্ট কিভাবে করবো বল? হ্যাঁ, কিসের দ্বারা? হাত। এত দূর হাত যাচ্ছে? দেখ, যাচ্ছে না। ছুড়ে দেবো কিন্তু পড়ে যাবে, পড়ে যাবে, ভাত চাল পড়ে যেতে পারে। হ্যাঁ, তার মানে এখান থেকে 3টে পাইপের কানেকশন যদি থাকে, ড্রেনেজ টাইপের, ঠিক আছে, পাইপের মধ্যে দিয়ে এখান থেকে বড় পাইপ, ঠিক আছে, সাকশন প্রেসারে এখান থেকে ফেলবো, জাস্ট ওখানে চলে যাবে। এইভাবে ঘটনাটা। তাহলে প্রতিটা পাইপ যদি এক জায়গায় আসে, মনে কর 3জন আছিস বা যে কজন থাকবে, যে কজন আছিস সে কজনের পাইপ যদি দেখতে পাই উপর থেকে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইন্টেগুমেন্ট বা পিস্টল। ওটা কি উপরের পার্টটা কি বলে? পিস্টল। কালকে ব্যাচ যদি আসতিস, ঠিক আছে, কালকে ক্লাস 10 এর ব্যাচটা যা পড়ানো হয়েছে না ব্যাচটা, হয় কিছু কিছু ব্যাচ এরকম হয়। দেখিস কালকে ভিডিও দেয়া আছে, দেখিস, ওটা পাবলিশ করে দিয়েছি। তাহলে কি করেছি কালকে? ইয়ে পড়াচ্ছিলাম, ও নার্ভাস সিস্টেম, ঠিক আছে, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নার্ভাস সিস্টেম মানে এইভাবেই আছে, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। ও দেখে বুঝতে পারবে, ব্যাচে আসলে আরো বুঝতে পারবে। যতটা না ওখানে বুঝতে পারবে, তত ব্যাচে আসলে আরো ভালো বুঝতে পারবে। কথা ওদের কিছু কিছু আসবে, আমি মাইক লাগিয়ে দিলে তো আর কথাই আসবে না, তোদের কথাগুলো আসবে। দেখলাম তোদের কথাগুলো এসে বেশ মজা লাগছে ব্যাপারটা। কি বলছিস? হ্যাঁ, কথাগুলো বললে ভুলভাল কোশ্চেন করছে, ঠিক আছে, ওরা কথাগুলো অ্যান্সার গুলো এগুলো আসছে, এখানে তো ক্যাচ হচ্ছে সব। মাইক লাগালে আর হবে না, মাইক যেই লাগিয়ে আর হবে না, মাইক লাগালে শুধু নয়েজ ক্যান্সেলেশন, মানে তোদের কোনো কথাই আসবে না। জ্যাক দেখ, হ্যাঁ, কি ওদেরকে তো এটাই বল, ডাইজেশন যখন পড়াচ্ছিলাম এভাবেই বোঝাচ্ছিলাম, ইচ্ছা করে বলছিলাম। আমি দেখ একবার ফিল কর, তোদের পেটের মধ্যে ফিল কর, দেখ নোট সেই কিছু কি তো ভালো তো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবি, হয়ে গেল। আচ্ছা দেখ, পিস্টলের ব্যাপারটা লেখ আগে, তারপরে আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে পলিনেশন, মানে পরাগায়ন, তাই তো? পলিনেশন যখন আমরা বলছি, তখন কত ধরনের পলিনেশন হয়, কিভাবে পলিনেশন হয়? একটা হচ্ছে সেলফ পলিনেশন, মানে হচ্ছে কি বলা হয় সেলফ পলিনেশন মানে? স্বপরাগযোগ। আগে এটা লিখে না তোরা, স্বপরাগযোগের সেলফ পলিনেশন। দ্বিতীয় পরাগযোগ হচ্ছে ক্রস পলিনেশন, তাই তো? সেলফ পলিনেশনের মধ্যে কি কি পড়ে? দুটো জিনিস পড়ে, অটোগ্যামি
যেমনি একটা ছিল। একটার সঙ্গে আরেকটা মেলাবি না। অটোগ্যামি আরেকটা হচ্ছে এইটোনোগ্যামি। গ্যামি কথাটা অনেক জায়গাতে ইউজ হয়, ঠিক আছে? তার মানে এই নয় যে শুধু যখন সেলফ পলিনেশন ক্রস পলিনেশন বলছি অটোগ্যামি শোনা মানে সেখানে তোর উগ্যামি হয়ে যাবে, ব্যাপারটা ওরকম নয়। অটোগ্যামি আর গেইটোনোগ্যামি। আর ইতর পরাগযোগে একটা হচ্ছে হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন, আরেকটা হচ্ছে জেনোগ্যামি। এই হচ্ছে ম্যাটার। স্টিলের ব্যাপারটা আগে লেখ, স্টিল কাকে বলে, কি হচ্ছে এটা লেখ সবার আগে, তারপরে এটা লিখ। কি তুমি রাত জাগলে ওরকমই হয়। রাত্রে গেছি? 5টা অব্দি রেগে গেছিল। না না আমি একদিন দেখছিলাম। ঠিক, আমি দেখছি আমি 45 মিনিট করে দিচ্ছিলাম রাতের বেলা, তারপর আমি সারাটা দিন পাইনি। 5টা অব্দি জেগে জেগে যদি 7টায় ওঠে, রাতের বেলা ফোন দেখে পড়তে অসুবিধা আমার একবার হয়েছিল মানে ক্লাস 8 এ আমাদের পিরিয়ড ছুটি পড়েছিল, ছুটি শেষের দিকে মানে লাস্ট দিন ওই সরস্বতী পুজো পড়েছিল। তো মা সেদিকে মায়ের নাইট ডিউটি ছিল, আমাকে ফোন দিয়ে যে তারপরে দিন হোস্টেল চলে গেল। তো এই গোটা রাত ফোন দেখেছিলাম, 4:30 জেগেছি গেম খেলতে খেলতে। 4:30 ঘুমিয়ে 6টায় উঠেছিলাম। আমি মোবাইল 3% চার্জ করেছি। যখন টাচ ফোন এলো তখন আমি ইউজ করেছিলাম টাচ ফোন। নোকিয়ার যে সিরিজটা এসেছিল 5233, ওই তো এরকম ফোল্ডিং নোকিয়া 5233 ফোল্ডিং না, টাচ। আর স্যামসাং বার করেছিল, ঠিক আছে? আর এই দুটো, তার মধ্যে নোকিয়া 5233 অসাধারণ দেখতে ছিল। এখনো আছে ফোনটা আমার কাছে। কত বছর? 12-13 বছর হয়ে গেছে, তার বেশি হয়েছে। আর কোনটা কত 15 বছর হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে। এই করুন না, আপনার ফোন তো 15-16 বছরের বেশি হয়ে গেছে, ভুল বললাম, 12-13 বছর কম বললাম। আমি যে ফোনটা 16 বছর হয়ে গেছে, 16-17 বছর হয়ে গেছে। ঠিকই বলছে, ঠিকই বলেছে, আমি ভুল করেছি। 2008-9 ফোন, 9 ফোন বোধ হয়। ছোট না, টাচ স্ক্রিন, নোকিয়া 5233, না ছোট আছে এটা এই সাইজ, ওই এই সাইজ। হ্যাঁ, ও বাটখারার মতন ভারী। ওটা দিয়ে মারলেও মোটামুটি মরে যাবে মানুষ, ওটা ছুঁড়লে। যা ফোন, এখনো ফোনটায় চার্জ দিলে না, এখনো ফোনটা চলবে। আছে নিচে সুইচ আছে, দারুণ ফোন, নিচে সুইচ আছে, কিচ্ছু নেই, একটা সুইচ ছিল, মাঝখানে একটা মাঝখানে শুধু একটা সুইচ ছিল, আর কিচ্ছু ছিল না। নোকিয়া 5233 বললাম তো, 5233 ছিল। আর নোকিয়া একটু প্রেফার করতাম, আর নোকিয়া সবসময়ের জন্য ভালো লাগতো। শুনিস কি নাম? নোকিয়া যথেষ্ট শক্ত ফোন রে। তারপরে ইউজ করলাম মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফট ইউজ করতাম। বা অসাধারণ ফোন, নো হ্যাং, নো কিছু। কত বছর ইউজ করছি তো কোনো আইডিয়া নেই, ঠিক আছে? সব দেখতে, তারপরে ইউজ করলাম আইফোন, কিনতে গেলাম, তারপরে একটা ভালো ফোন ইউজ করলাম, যেটা কেউ জানতোই না তখন, OnePlus। OnePlus কিনলাম, এই দেখে লোকজন আমার থেকে দেখি লোকজন কিনেই ফেললো সবাই, অর্ধেক লোক কিনে ফেললো। হ্যাঁ সত্যি বলছি, আমি দেখেছিলাম কার কাছে, আমি আমার একটা ভাইয়ের কাছে দেখেছি, ও দেখলাম ইউজ করতো, ও এইসব গ্যাজেটের সম্পর্কে খুব ভালো জানে। OnePlus যখন নতুন হাত দেখলাম, আমি তো ফোন করেছিলাম ওর কাছে, কি করে বল রিভিউ দিল, ওকে মেরে দেবো। এবার বলছে যে তুমি চোখ বন্ধ করে কিনে নাও, তাই দোকানও তাই বলছে, আপনি আইফোন কিনছেন, বলে ওটা ছেড়ে দিয়ে এটা কিনে। তারপরে আমাকে তখন ওকে ফোন করেছিলাম, ওর ক্যামেরা দেখছিলাম, OnePlus-এর ক্যামেরা, ঠিক আছে, ওর দেখে ফিদা হয়ে গেছিলাম।
তারপরে আমি দেখলাম যে আমার চেয়েছিলাম যে সব কিছুই থাকবে, আমার সব কাজ হবে, ক্যামেরাটা একটু না, সবাই যাচ্ছে না, ঠিক আছে। এটার পর ওটাও এখনো চাষ হয়ে OnePlus, বাবা বাড়িতে আছে, অসাধারণ ফোন, ক্যামেরার কোয়ালিটি না। একটা তারপরে সবচেয়ে কম দামি OnePlus বেরোলো এইটা, এটা কিনলাম, আন্দাজ তো 25 থেকে তার থেকেও কম, 20 20,000 টাকা, ওই 18,000 টাকা, এত কমে এত কম। ফার্স্ট OnePlus ওটাই, এটাই কম, সবচেয়ে কম দাম, কোয়ালিটি ভালো ছিল, বেরিয়েছিল, এখন ভালো মনে হয়, এখন 20 তে ভালো কি? একটাও ভালো না। OnePlus এর কোয়ালিটি যে এরকম হয়ে যাবে ভাবলো। না ভালো না। তবে OnePlus এর ভালো কোনগুলো ভালো হতো, আপার লেভেল গুলো অসাধারণ। আমার দেখা দেখি তো ওই গুগু সবাই কিনে ফেললো, দেব কিনেছে, গুগু কিনেছে, জিজ্ঞেস করে দেখিস তাদের তো সবার OnePlus। আমার পাড়ায় লোকজন কিনে ফেলেছে, সব লোকজন আগে যে আমাকে জিজ্ঞেস করেছে, শুধু একটাই জিনিস ছিল একবার করে, একদিন বলছে তোমার দেখা দেখি আমি কিনলাম একটা রেস ডাক, আমি যে ওটা ফেরত দেয় তোকে নতুন ফোন দিয়ে দেবো। হ্যাঁ ওরকম কিচ্ছু চেঞ্জ, OnePlus কিচ্ছু হয়নি। এখন লাইফ টাইম কোয়ালিটি এখন এখন হচ্ছে না, ওই প্রবলেমটা হচ্ছে না, দিয়েছে, এবং যদি হয় তো ফেরত দিয়ে আবার পাল্টে দেবে পুরো, ফুল ফোন পাল্টে দেবে বলে দিয়েছে। OnePlus ইউজ করার পর বুঝলাম যে প্রসেসর সাধারণ প্রসেসর। আমার মনে হয় এই সময় কি এই মানে বড় 8 হিট হিট, কোনটা বড় ও হিট এখনো পর্যন্ত হালকা গরম হয়, হয় না যে তা না, সেই লেভেল না যেটা তোরা, আমি তো দেখ কাজ করি, প্রচুর কাজ করি, আমার এডিটিং, এখন আমরা দেখছি OnePlus এ আমার যত ব্লগ দেখেছি এডিটিং এই ফোনটাই হচ্ছে, ব্লগের এডিটিং এই ফোনে হচ্ছে। এবার বুঝতে পারছিস ব্যাপারটা কতটা প্রেশার নিতে পারে, কত বড় বড় জিনিস ব্লগে এডিটিং হয়েছে, এইখানে হয়েছে এডিটিং, আর কোয়ালিটি দেখ পুরো 1080 কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি পায়। এখন আবার হিটের প্রবলেম হচ্ছে সে তো দেখ মার্কেটে তো এরকম করতে হবে, নাহলে তো বিক্রি হবে না। ব্যাপারটা বোঝাচ্ছে সেটা, ভিভোরও ভালো ভালো। ভিভো ভালো বের করেছে তো, এখন ভিভোর যে এক একটা ক্যামেরা করেছে না, অসাধারণ। কিন্তু মেন ব্যাপার ওটা না, মেন ব্যাপার কি বলতো, তুই কত দিন ইউজ করবি তার উপর ডিপেন্ড করছে। একটা ফোনকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভিভো, ওপো বা স্যামসাং, আমি স্যামসাং এর কথা বলবো, যদি ফোন কিনিস ঠিকঠাক করে দেখিস করে, উজ্জ্বল হলে স্যামসাং উজ্জ্বলই বলছে 3 বছর ঠান্ডা ঠিকঠাক যাবে, তারপর সব খারাপ হয়ে যাবে। আমি তো 8,000 টাকা দেবো এইখানে OnePlus, ঠিক আছে, এবং টপ লেভেল, যেটা তুই অনেক বছর ইউজ কর, বললাম তো, ওর কিচ্ছু হবে না। শুধু একটু আপডেট মেরে দেবে, বাস শেষ। আইফোন ফেল, যা কিনে দিচ্ছে না, আইফোন ফেল হয়ে যাবে। আইফোন কেন কারা ইউজ করে, বিজনেসম্যান, তাও যাদের সিকিউরিটি খুব দরকার, ভাই তাদের ঠিক আছে, ভাই আমার পয়সা নেই, আমি আইফোন নিয়ে ঘুরবো, আমি খেতে পাচ্ছি না, আমি আইফোন নিয়ে ঘুরবো। আমি একটা অটোওয়ালার কাছে আইফোন দেখেছি। তারা হয়তো কিনতে পারে, হয়তো ইচ্ছা ছিল, অনেক সময় সেকেন্ড, এটা হতে পারে। আমার একটা স্টুডেন্ট আছে পয়সা নেয় না, কিন্তু আইফোন নিয়ে ঘুরছে, ঠিক আছে, এটা আমি দেখেছি, আমি সেদিন দেখে দিদি পাঠালাম কি, তখন বলছে আমার মামা আমাকে দিয়েছে, তো এরপর আমি কি করবো? আমার ওই যে প্র্যাকটিক্যাল দেখা যায় যে অর্পণ, ও তো আইফোন কিনেছে দেখেছি, আর 13 প্রো ও দেখেছি, অসাধারণ দেখতে, আমাকে বলছিল যে কিনে নাও, আমি বললাম, না কিনে নাও। একটা বেরিয়েছে না ভিভো X2 ভাই আমার তো ক্ষমতা নেই যে আমি আইফোন কিনবো না, আমি অনেক কিছু দেখে আমি আইফোনই কিনতে গেছি। আইফোনের একটা জিনিসই হলো সিকিউরিটি আর অপটিমাইজেশন সিকিউরিটি অসাধারণ, এইগুলো বলতেই হবে। আর ক্যামেরা, ক্যামেরারও অসাধারণ ক্যামেরা, আমার একটা বন্ধু তুলেছে ছবি, বাপরে বাপ, আমি কি দিয়ে তুলেছে, আমি ডিএসএলআর বলে না ভাই, অসাধারণ ক্যামেরা, ওর লাগবে, কারণ ও ওই কাজ করে, ও কম্পিউটারে স্পেস কাজ করে, ওর ওটা লাগবে, তাই ও কিনেছে, তাও তো ওটা ওটা বিক্রি করে দিচ্ছে, দিয়ে নতুন কিনছে, বলছে ভাই ও নিজেই ইউজ করে আই কথা বলছে, তুই আমি একটা ফোন বলছি তুই কেন, আমাকে আমি বললাম আইফোন কিনিস না, আমি নিজেই বিক্রি করে দিচ্ছি, হ্যাঁ আমার তো ক্যামেরা ভালো সবই ভালো, এখন যা ক্যামেরা এনে দিচ্ছে একটা মোবাইল
আইফোন ডিএসএলআরও কেউ কিনবে না, কিনছে না, সব ফোনের মধ্যে চলে যাবে। কিনছে না তো। তুই একটা জিনিস কি এত ডিএসএলআর অত ভারী জিনিস নিয়ে তুই যাবি এদিকে, এখানে একটা ফোনের মধ্যে অত বড় জুম পেয়ে যাচ্ছিস, সেখানে এত ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছিস, কেন কিনতে যাবি DSLR? ডিএসএলআর এর মধ্যে সিম মোবাইল আমি তো নিজে ট্রাই করেছিলাম যে আমি ব্লগ করবো বা ইয়ে করবো, যেটার জন্য আমি একটা ফোন ভালো কিনতে চেয়েছিলাম, সেটা ক্যামেরাটা ভালো হবে, ব্যাস। ঠিক আছে, আমাকে যাতে হ্যান্ডি হয় যাতে ব্যাপারটা। ব্লগ করতে চাইছেন তো মানে ক্যামেরার মধ্যে ফিল্টার একটা মোবাইল আছে ভিভো X300, আমি বলছি যার তোর উপরে ভিভোর একটা আমি ক্যামেরা দেখেছি, লেন্স আছে ওর একটা। ভিভোর যদি দামিগুলো দেখিস না, যদি আমি সেদিন কোয়ালিটি দেখলাম একজন একটা রিভিউ কিনেছে, ঠিক আছে, ও পরের সাথে ছবি তুলেছে, মানে কি সুন্দর, আমি ভাবছি যে কিসে কিনতে থেকে কি ব্লাড ওয়াইড রেঞ্জ, মানে ওয়াইড রেঞ্জে ক্যামেরাগুলো এনে দিচ্ছে, সবচেয়ে বড় কথা, ঠিক আছে, জুমিং ওয়াইড রেঞ্জ এনে দিচ্ছে, বুঝতে পারলো? ওয়াইড রেঞ্জে ক্যামেরা খুব সুবিধা আছে, অনেক সুবিধা আছে, ব্লগিং করা থেকে শুরু করে ছবি তোলা থেকে শুরু করে, আর জুম করেছে ফাটছে না দেখিস, কিছু থাকে না। আমি এই নিজেই একটা বিশাল সুবিধা। ওর তো সনি এরিকসনের মধ্যে লেন্স ইউজ করেছে, তাই বলে সনি না এরিকসনের ভিভোতে জিসেসের লেন্স তার সঙ্গে সনি আছে, সোনিও আছে। মনে হয় সনি, আমি জানি না প্রপারলি, বেশিরভাগ সনি ছাড়া ইয়ে হয় না। আমার কাছে সনির হ্যান্ডিক্যাম ছিল, ওহ তোকে যদি দেখাই ক্যামেরাটা আছে এখন, অসাধারণ অসাধারণ, লোকে দেখে পাগলের মতন দেখছে যে কত ভালো ক্যামেরা, তখন আমার হাতে আমার জায়গাটার কাছে আছে X200 প্রোটা। এবার আমার বিয়ে বাড়িতে সবাই ওইটা দিয়েই ছবি তুলেছে। ভিভো। হ্যাঁ, খুব ভালো। আমি ভিভো ক্যামেরা দেখে আমি পাগল হয়ে গেছি, আমি বলেছি এত ভালো ছবি রিসেন্ট করেছে, দারুণ করেছে, কিন্তু মেন কথা ওটা না, আমি চাইছি যে কত বছর টিকবে। না না স্যার, ঠিকই। আমার মাই 8,000 টাকা দামের ফোন দিব। কত বছর? 5 বছর চলছে। 5.5 তাহলে বছর। ঠিক আছে, যদি কিছু না হয় দ্যাট ইজ ওকে। এটা ভিভো কিন্তু মার্কেট করে নিচ্ছে আস্তে আস্তে, এটা ফ্যাক্ট, মানে ওপর থেকে বোধহয় ভিভো মার্কেট বেশি করছে। ওপো কিছুদিন পর খারাপ হয়ে যায়। আমি তো বললাম ওটাই, আমার ওরকম হলে হবে না যে কিছুদিন পর খারাপ হয়ে গেল, আমার এরকম ফোন চাই, আমার লংজিভিটি বেশি যায়, ঠিক আছে। এটা কিন্তু ক্যামেরা খুব ভালো না, এটা যে ক্যামেরা খুব যে বেটার তা নয় কিন্তু এটা, ঠিক আছে, কিন্তু আগেরটা যেটা কিনেছিলাম সেটার ক্যামেরা কিন্তু দারুণ হয়েছে। কি বলছিস? ভিভো X300 এর বক্সটাই এত বড়, কারণ ওখানে আলাদা করে লেন্স ক্যামেরা সব কিছু। তাই নাকি? কত দাম? অনেক সেটাই, তাহলে কিছু বলতে দেখবো না। 1 লাখ টাকা দাম হবে, না 200 হ্যাঁ? 95 টাকা। তাহলে তোদের 1 লাখে তো চলে যাচ্ছে। না থাক, নমস্কার। আরে ভালো ফটো না ফটো যারা তুলতে ফটোগ্রাফি গিয়ে আছে ওই সব ফোনের ডিএসএলআর, দেখ একটা ডিএসএলআর এর দাম কত, আমি এক্সাম্পল দিচ্ছি, দেখ ডিএসএলআর এর দাম 50,000 টাকা, ইমাজিন কর, ঠিক আছে, ভালো ডিএসএলআর 55,000 50,000 টাকায় মিনিমাম রেঞ্জ শুরু হয়, তার উপরে অনেক আছে, ঠিক আছে, 2 লাখ টাকা 3 লাখ টাকা 10 লাখ টাকারও আছে, সেটা কোনো কথা না, কিন্তু মিনিমাম তুই যদি গেলে একটা ফটোগ্রাফি শুরু করবি 50,000 টাকা, তো সেটা ক্যামেরার মধ্যে জয়েন করে দিচ্ছে, তো সেটার দাম নেবে না তোর কাছ থেকে। ফোনের দাম কত? 50,000, আর ওটার দাম কত? 50,000, তাহলে কত হচ্ছে? প্রায় 1,95,000, ইমাজিন করে নে। বুঝতে পারছিস ব্যাপারটা? একই হিসাব। হ্যাঁ, একটাই হচ্ছে হ্যান্ডি, প্রচন্ড হ্যান্ডি এখন তো সব ফোনে দাম বাড়ছে, বাড়ছে তো চিপসেটের শর্টেজ পড়ে যাচ্ছে এখন। না, এখন নতুন একটা চিপসেট আসবে যেটা বলছে যে একবারই লাগানো হবে, ঠিক আছে, ব্যাটারি বা ইয়ে বল, ঠিক আছে, সব কোনো রিচার্জ করতে হবে না নাকি, যে সারা জীবন রিচার্জই করতে, মানে চার্জই দিতে হবে না ব্যাটারি, এরকম অ্যান্সার রিসেন্টলি স্টাডিজে তো বলেছে, তাই ঢুকিয়ে দেবে। টেসলা তো বলেছিল ঢুকিয়ে দেবে ওটা, তোকে চার্জ করতে হবে না। না, দুটো অ্যালাইন মিক্স করছিল। আচ্ছা, এটা লিখেছিস অটোগ্যামি। অটোগ্যামি কথাটার মানে কি? অটোগ্যামি মানে নিজে নিজেই হবে, ঠিক আছে, সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার, ঠিক আছে। আর গেইটোনোগ্যামি, এটার ক্ষেত্রে কি হচ্ছে? সেম প্ল্যান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার, ঠিক আছে, ইটস এ কাইন্ড অফ ক্রস পলিনেশন অ্যাকচুয়ালি। হাইব্রিডেশন কি? এটা হিউম্যান দ্বারা হয়, ঠিক আছে, হিউম্যান করবে নিজে থেকে, আর্টিফিশিয়াল প্রসেস। আর এটা জেনোগ্যামির ক্ষেত্রে মেইনলি যেটা ইউজ হবে সেটা হচ্ছে কে? বাহক বা পলিনেটিং এজেন্টস। তার মধ্যে কি কি আছে পলিনেটিং এজেন্টস? নাম্বার 1 এন্টেমোফিলি, পরপর লেখ, আমি বলছি।
বাংলায় লিখছি, হ্যাঁ। এন্টেমোফিলি, এন্টেমোফিলি পতঙ্গ পরাগী, যেমন হচ্ছে এটা এভাবে লিখলে ভালো হয় জিনিসটাকে, এন্টেমোফিলি থেকে এজেন্সের মধ্যে বায়ু মানে একটা হচ্ছে না, একটা হচ্ছে জীবজ আর একটা অজীবজ উপাদান। বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্টস, ঠিক আছে। বায়োটিক এটা, বায়োটিকের মধ্যে কি কি পড়ে তার আগে একটু অজীবজ অ্যাবায়োটিকটা একটু বলে দিই। তার মধ্যে কি কি পড়ে? নাম্বার 1 হচ্ছে অ্যানেমোফিলি, বাংলা লিখছি। ঠিক আছে, বায়ু পরাগী। তারপরে কি? হাইড্রোফিলি, হাইড্রোফিলির মধ্যে দু ধরনের হাইড্রোফিলি পড়ে, একটা এপি হাইড্রোফিলি আর একটা হাইপো হাইড্রোফিলি। ঠিক আছে, এটা জলের উপরের সারফেসে হয় আর জলের ভেতরের সারফেসে। হাইপো হাইড্রোফিলিটা জলের উপরের সারফেসে, ঠিক আছে। অ্যানিমোফিলি মানে হচ্ছে বায়ু পরাগী, বোঝা গেল ব্যাপারটা? এগুলো মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যানিমোফিলি, হাইড্রোফিলি। আচ্ছা, এবার চলে যাচ্ছি জীবজ উপাদান বায়োটিকের মধ্যে। এর মধ্যে কি কি পড়ে, যেমন তুই যেটা বললি একটা, যেমন এন্টেমোফিলি পতঙ্গ পরাগী, ঠিক আছে। এন্টেমোফিলির মধ্যে আরো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে মেলাকোফিলি, এটা হচ্ছে শামুকের দ্বারা। যেমন হচ্ছে অর্নিথোফিলি, পাখির দ্বারা, কারণ পাখির মধ্যে অর্নিথিন সাইকেল হয়, ঠিক আছে, বডির ভেতরে। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্নিথোফিলি পর এন্টেমোফিলি, মেলাকোফিলি, অর্নিথোফিলি। যেমন এলিফোফিলি, এলিফ্যান্ট দ্বারা, হাতি, ঠিক আছে। যেমন কাইলেপটেরোফিলি, এটা কার দ্বারা? কাইলেপটেরোফিলি, এটা হচ্ছে বাদুড়ের দ্বারা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার দ্বারা হবে? কাইলেপটেরোফিলি পর যেমন অ্যানথ্রোপোফিলি, এটা মানুষের দ্বারা। না, ওটা হচ্ছে, ওটা আলাদা, ওটা আর্টিফিশিয়ালি করছে। আর অ্যানথ্রোপোফিলি গায়ের মধ্যে লেগে গেল, ট্রান্সফার হলো, তারপরে সেখান থেকে ব্যাপারটা এরকম, ঠিক আছে। বেসিক এই কটা হচ্ছে মেন, আরো আছে, প্রচুর আছে এছাড়াও, ঠিক আছে। এন্টেমোফিলির মধ্যে অনেক আছে, যেমন মিরিমেকোফিলি, ঠিক আছে, সাইকোফিলি, এসব আছে। এইগুলো মোটামুটি এগুলো জানলে তোদের হয়ে যাবে, তোদের সিলেবাস, ঠিক আছে। বাউ এজেন্টস, ব্যাস এই গেল হচ্ছে ঘটনা। এবার আমরা জানবো এর পরের ঘটনা হবে কি, পলিনেশন এন্ড ফার্টিলাইজেশন। ও লিখে নে, হবে পড়াশোনা করে কি হবে? কি বলছিস? পড়াশোনা করার থেকে একটা কাজ কর, বুলডোজার চালানোটা শিখে নে। হ্যাঁ, যখন তখন দেখবি তোর ডাক করবে, বলবে এসব বুলডোজার চালিয়ে দাও। আমি শুনতেই কাকেরটা দেখলাম যে সে গাড়িটা থেকে বুলডোজার এসে চালাচ্ছে।
বুলডোজার রিলেটিভ হচ্ছে লরি ছিল নিজে বাড়া দিয়ে লরি চলছে না একটু উল্টো দিকে। এখন বুলডোজার রেস চলছে কারণ কাজে লাগছে তো আমরা তিনজনে মিলে ডবল একটা বুলডোজার কিনে পার্কে একটা কিছু বিরিয়ানি কিনে প্যাকেট কেনার ক্ষমতা নেই এখন, ঠিক আছে? রিতম, ফোন নিয়ে কি করছিস? ফোন নিয়ে কি করছিস? বলুন ফোন, এটা অন্য রিতম, সরি। আমি দেখলাম লাইক মেরেছে, ঠিক আছে, আমি না কি হলো কেসটা, মানে ওর হাতে না সেদিন তো ফোন বাড়ছিল বসে বসে, তাই জন্য আমি ভাবলাম যে ফোন লাইক মেরেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হয়ে গেছে তো, দেখ তো ওখানে গরম লাগলে বলবি, ঠিক আছে? এইখানে হাফ পাওয়া যায় পাওয়া যায়। এই এখানকার গরম হওয়াটা এটাকে টানতেই দিচ্ছে না। এখানটা এখানে দেওয়া দরকার ছিল। এখানটা এটা বন্ধ করে রাখলে এটা নর্মাল চাললে ওই অব্দি হাওয়া যায়। লোকজন গরম গরম করে মরে যায় ওই খেয়ে। ঠিক হয়েছে? এক্সাম কবে? ডেট সেপ্টেম্বর। সেপ্টেম্বর না? ঠিক আছে, এগিয়ে আছে তোদের সিলেবাস অনেকটাই হচ্ছে ব্যাপার। এবার তো হিউম্যান রিপ্রোডাকশন করাবো, এটা শেষ হয়ে গেলে। শেষ হয়ে গেলে হ্যাঁ এই চারটি ব্যাটারি দেওয়া থাকলে চার্জার পড়াশোনা করে যাওয়া হয়।
হয়েছে বলে বল কি যে করছে। কেন নোংরা করছিস? হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা এইবার যেটা বলা দরকার সেটা হচ্ছে সত্যি তো ঘুমাইনি। হুম এটা বলে যাচ্ছে এটা ঘুমাইনি। হয়েছে নাকি? হয়তো করছি না। আচ্ছা তাহলে আমি ভাবছিলাম যে এটা তোর পার্টিলেশনটা পরের দিন করা মানে এত অবধি? না একটু করি। আচ্ছা। না, এই চ্যাপ্টারটা তো ভালো লাগছে। আগেরটা তো এটা ভালো চ্যাপ্টার, খারাপ তো না। এটা অনেকে ভালো লাগে না, আবার অনেকে আমার এটাই ভালো লাগছে। আগেরটা আমার বাজে লাগছে। আগেরটা বাজে লাগছে, আগেরটা ওই ব্যাচ খুব ভালোভাবে করেছে। আমার ঠিক আছে, ওই ব্যাচ ওটা বললো যে দারুণ লাগবে চ্যাপ্টারটা। এটা আমার আগের যে স্টুডেন্টরা ছিল প্রত্যেকে ওই চ্যাপ্টারটা খুব ভালোবাসে। ভালোবাসতে এই কারণে বই দিতাম যেভাবে ভালোবাসে, জানি না এখন তাদের ভালো লাগে না। অনেকে ভালো লাগে না, কারণ মলিকুলার ইনহেরিটেন্স অনেকে ভালো লাগে, মলিকুলার পার্টটা। ঠিক আছে, এটা অনেকে দেখে টাফ মনে হয়। ব্যাপারটা না। কিন্তু কেমিস্ট্রি পারে না। হ্যাঁ ব্যাপারটা এই জায়গায় ওখানে কিন্তু হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আরে ওখানে রিলেটেড টু কেমিস্ট্রি, হ্যাঁ, সে তো হবে। দ্যাট আমার ইজ ওখানে রিলেটেড টু দেখে কেমিস্ট্রি। ভালো ওইগুলো দেখলি ওগুলো পছন্দ নাও হতে পারে, এটা ব্যাপার। কিন্তু আমার তো মনে হয় বায়োলজি পার্টটা খুব ভালো। আর তো মনে হয় খারাপ না। ওটা মলিকুলার ইনহেরিটেন্সটা খারাপ না, এমন কিছু না। যেমন জেনেটিক্সটা অনেকের খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। ওটা ভালো ছিল। জেনেটিক্সটা প্রত্যেকেই পছন্দ করে, মোস্ট অফ অল লোক জেনেটিক্স পছন্দ করে। ঠিক আছে, যারা সায়েন্স নেবে না তাদের ব্যাপারটা আলাদা। তুই বললি না, আমি আমি ও ভাবছে আমি ওকে বলছি, আরে তো কি জানো? তুই বললি কেন যখনই বললাম? ওটা কেমিস্ট্রি বিষয়, তাই আমি বললাম। সব রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখ আমাকেও বুঝে কথা বলতে হচ্ছে, তখন কি বলে দেবো তার ঠিক নেই। ঠিক আছে, মনে কর কাট করলাম না কোনো কাজ কেছে, ঠিক আছে, আমি তো এডিট করছি না, মনে কর কাট করলাম না কোনো কেসে, এটা থেকেই যাচ্ছি পুরোটা। দেখ দেখ এবার পোলিনগ্রেনটা ট্রান্সফার হচ্ছে, বাহকের দ্বারা ট্রান্সফার হলো। ঠিক আছে, এখানে আরো কিছু আছে, অটোগ্যামির মধ্যে আরো অনেক কিছু পড়ে। ঠিক আছে, যেমন অটোগ্যামির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে হার্কোগ্যামি, তারপরে হচ্ছে যে চ্যাজমোগ্যামি, ক্লিস্টোগ্যামি। ঠিক আছে, এই জিনিসগুলো আরো পড়ে। ওকে, তো চ্যাজমোগ্যামি ক্লিস্টোগ্যামি ব্যাপারগুলো কি বইতে আছে। ক্লিস্টোগ্যামি ক্লোজ ফ্লাওয়ারের ক্ষেত্রে, ক্লোজ ফ্লাওয়ার একটা পদ্ম ফুল, সেক্ষেত্রে পলিনেশনটা তো ইজিলি হবে। ঠিক আছে, আর ওপেন ফ্লাওয়ার সেটা হচ্ছে চ্যাজমোগ্যামাস ফ্লাওয়ার, ওপেন ফ্লাওয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে। ঠিক আছে, এটা যেমন তো আর কিছু করার দরকার পড়ে না, এখানে ওখানে বইতে আছে জিনিসগুলো, ছোটখাটো, তোদের সিলেবাসে সবটা নেই। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা আছে সেটা হচ্ছে যে সবটা নেই না, আছে আর্কোগ্যামি, গেইটোগ্যামি, তারপরে পোট্যান্ড্রি, প্রোটোগ্যামি, এই ব্যাপারগুলো আছে। এটা আমি পরের দিন আমি পুরো ফুল একটা চার্ট করে করে দেবো, আগে যে জিনিসটা শেষ করি। তো পলিনেশন হলো, পলিনেশনটা ট্রান্সফার হলো কোথায়? ট্রান্সফার হয় এই জায়গায়। পোলেন গ্রেনটা শ্রিঙ্ক করে থাকে, এখানে যখনই জল পায়, জল দিয়ে ও আস্তে আস্তে ফুলে যায়। ঠিক আছে, মানে পোলেন গ্রেনটা এখানে আস্তে করে ফুলে যায়। ঠিক আছে, ফুলে যায় কেন? কারণ এখানে সোয়েল হয়, সোয়েল না হলে এখান থেকে ভেতর থেকে কি হবে না, এখান থেকে পোলেন টিউবটা তৈরি হতে পারবে না।
এটা তো সেলের থেকে এই পোলেন টিউবটা এমনভাবে তৈরি হওয়া স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, এবার একটু কাটাপ্পার বাহুবলীর গল্প বলি। ঠিক আছে, দেখ প্রীতম যদি ঘুম থেকে উঠে পড়ে তাই জন্য। ঠিক আছে, তো এখানে সবার আগে যেটা হবে, ঠিক আছে, সবার আগে যেটা হবে সেটা ও কি দিয়ে মেলাবে সেটা ওর উপর ডিপেন্ড করছে। এখান থেকে টিউব নিউক্লিয়াস, আর এখান থেকে জেনারেটিভ নিউক্লিয়াসটা আমি গতদিন বলেছিলাম, মনে পড়ছে না জানি না। জেনারেটিভ নিউক্লিয়াসের হচ্ছে 60% কেস কি হয় মনে পড়ছে, যে আফটার এখানে ট্রান্সফার হবে দেন জেনারেটিভ নিউক্লিয়াসটা দুটো মেল গ্যামেটে পার্ট হবে, আর 40% কেস আগের থেকে হয়ে থাকে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি 60% কেসটাই দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে ট্রান্সফার হয়ে এখানে দুটো মেল গ্যামেটে পরিণত হচ্ছে, দুটো মেল গ্যামেট। সেই জন্য ম্যাথমেটিক্সটা আমি করতে দিয়েছিলাম সেদিন কতদিন। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা বলার দরকার সেটা হচ্ছে তো এই দুটো মেল গ্যামেট, এইবার এইটা কি তৈরি করছে, এই জিনিসটা এটা হচ্ছে টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াস কি তৈরি করছে, পোলেন টিউব বা নালিকা, পরাগ নালিকা তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে এই পরাগ নালিকাটাকে আস্তে আস্তে বিস্তৃত করছে। বিস্তৃত কেন করছে, বিস্তৃত করছে। ঠিক আছে, এটা বিস্তৃত করছে কত দূর অবধি করবে বিস্তারটা, তোরা জানিস ভালো মতন, একটু আগেই পড়েছিস। কত দূর অবধি বিস্তার করবে, খোলা আছে বল। জল হবে? হ্যাঁ, জল কিসের জল? এমনি খাওয়ার জল। না আছে তো আমার কাছে, ড্রাম আছে, ড্রাম। ড্রাম দিয়ে কোন বাইরেটা কোথায়, এটা তো এই আয় ভিতরে আয়। আর পেছনে আরেক গেমার, এই যে গেমার সব, এই সামনে বসে আছে গেমার, চারটা ধরে খেলে। ঠিক আছে, এই যে পিছনে দেখ, দেখ হাতে গেম নিয়ে বসে দেখ, বাজারে তো বলিস দেখ এই জিনিসটা কি হচ্ছে, এই পুরো পার্টটার মধ্যে এখানে ইনসার্ট করবে। ঠিক আছে, ইনসার্ট করে কি হবে, তোদেরকে বলেছিলাম না, এটা কি দিয়েছিলাম, কাটাপ্পার বাহুবলীর গল্প। ঠিক আছে, দেখ কাটাপ্পা কি করেছে, এখান দিয়ে একটা সুড়ঙ্গ করেছে। ঠিক আছে, এখানে কে ছিল এই জায়গাটায়, এপাশে তিনটে রক্ষী, এটাকে পরে বলছি। এবার এখান দিয়ে চলে এসছে পোলেন টিউবটা, এখান থেকে ঢুকেছে। লাস্ট ফেজ এই জায়গাটা কি হচ্ছে, এইখানে টিউব নিউক্লিয়াস। ঠিক আছে, টিউব নিউক্লিয়াস এই জায়গাটা এসে ফিলিফর্ম অ্যাপারেটাসের সাথে অ্যাটাচ হয়ে গিয়ে এই টিউব নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, টিউব নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, বোঝা গেল ব্যাপারটা। ঠিক আছে, নষ্ট হয়ে গেলে কি পড়ে থাকে, লাস্টে এই দুটো জিনিস, ফার্স্ট মেল গ্যামেট তার সাথে ফিউজ হয়ে যায় এর সাথে। ঠিক আছে, মানে মেল গ্যামেট দেখছে পছন্দ হয়ে গেছে এর সাথে, ব্যাস অ্যাটাচ, বোঝা গেল। এবারে এই গেছে রেগে গিয়ে বলছে আমি কি করব, ও একটু ভেতরে গিয়ে দেখছে আরো দুজন, বোঝা গেল, ওদের সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেল, বোঝা গেল। n প্লাস n প্লাস n কত হলো, 3n, মেল গ্যামেট তো n করে ক্রোমোজোম নাম্বার। ঠিক আছে, এর ক্ষেত্রে তাই n প্লাস n 2n হয়ে যাচ্ছে। তাহলে এইটা যেটা তৈরি হচ্ছে, এটা কি তৈরি হচ্ছে, জাইগোট। আরেকটা বল, এখানে নেক্সট মেল গ্যামেটটা অ্যাটাচ হচ্ছে, এটা কি তৈরি করছে, পেন। ঠিক আছে, আর এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে যে পোলেন টিউবটা তৈরি হচ্ছে, এমনি পোলেন টিউব তৈরি হয় না। পোলেন টিউব তৈরি হয় কারণ টিউব নিউক্লিয়াস হেল্প করছে কাকে, গলগি অ্যাপারেটাস গুলো কি করছে, আস্তে আস্তে এই পোলেন টিউবটা তৈরি করে এসছে, পুরো লাস্টে এখানে এসে নষ্ট হয়ে যায়, পোলেন টিউবও নষ্ট হয়ে যায়। কিন্তু পোলেন টিউব মেইনলি নষ্ট হয়ে যায় ফিলিফর্ম অ্যাপারেটাসের সাথে মিশে, আর হচ্ছে এখানে সাইনার্জিসের সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়ে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড যে মেল গ্যামেটটা যখন ঢুকবে, মানে ফার্স্ট মেল গ্যামেটটা যখন ঢুকবে, ফার্স্ট মেল গ্যামেটটা যখন এখানে এন্টার করছে,
তখন এখানে যখনই ফিউজ হচ্ছে কার সাথে, ওভামের সাথে, তখন সেকেন্ড সিনার্জি বা সেকেন্ড প্রতিপাদ্য কোষ যেটা বলছে, ঠিক আছে, তো হচ্ছে সহকারী কোষ যেটা বলছে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা ধ্বংস হচ্ছে কখন, ফার্স্টে হচ্ছে টিউব নিউক্লিয়াস টেস্টে যখন অ্যাটাচ হচ্ছে তখন ওটা ধ্বংস হচ্ছে। সেকেন্ড কখন ধ্বংস হচ্ছে, যখন জাইগোট মানে ইয়েটা ফর্মেশন হচ্ছে, যখন এখানে ফিউজ হচ্ছে মেল আর ফিমেল গ্যামেট, তখন সেকেন্ডটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেকেন্ড যে সহকারী কোষটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, আর সেকেন্ড মেল গ্যামেটটা কি করছে, মেল গ্যামেটটা এখানে দুজনের সাথে অ্যাটাচ হচ্ছে, এটা পোলার নিউক্লিয়াস দিয়ে তৈরি করছে পেন। পেনের পুরো নাম বলতো কি ছিল, পেনের পুরো নাম? হ্যাঁ না, প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। ঠিক আছে, পুরো নামটা প্রাথমিক এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, এটা হচ্ছে মেন জিনিসটা। ঠিক আছে, প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস এটা দেখা গেছিল। তো এই পুরো ব্যাপারটা আমরা জানতে পারছি। এইবার এইখানে কি হয়, যখনই এটা অ্যাটাচ হয় তখনই এই সেলগুলো আস্তে আস্তে প্রতিবাদক কোষগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিবডাল সেলগুলো নষ্ট হয়ে যায়। ব্যাস, এই হচ্ছে মেন ব্যাপার। তাই জন্য এটাকে ডাবল ফার্টিলাইজেশন বলে। ডাবল ফার্টিলাইজেশন কেন, ফার্স্টে এটা ফার্টিলাইজ হচ্ছে, সেকেন্ড অফ অল এই মেল গ্যামেটটা এটাকে ফার্টিলাইজ করছে, নিষেধ করছে, এটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, এটা বিজ্ঞানী নাওয়াসিন ডিসকভার করেন। ওকে, এটা তোরা লিখে নিবি জিনিসটা। তাহলে পার্ট বাই পার্টে লিখবো কি কি হচ্ছে এখানে, ইমাজিন কর কি হচ্ছে এখানে। পোলেন গ্রেনটা হচ্ছে, পোলেন গ্রেনটা ফুলে যাচ্ছে কেন, এখানে ওয়াটারটা অ্যাবসর্ব করছে, অ্যাবসর্ব লিখবি না, লিখবি যে শোষণ করছে, যার জন্য কি হচ্ছে পোলেন গ্রেন বা পরাগরেণুটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে। পরাগরেণু, এটা কি পরাগরেণু ছাড়া, একটা শুনছি আরেকটা ভুলে গেলে হবে না। এবার এখানে কি হচ্ছে নেক্সট, এই যে জিনিসটা পোলেন টিউব কি করছে, কি তৈরি করছে, এটা কি বলা হয়, কি এটা, বা বাংলা ইংলিশে কি বলে, ইংলিশে কি বলে, পোলেন টিউব। পোলেন টিউব, পরাগ মানে পোলেন, এটা টিউব। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেল গ্যামেট, পুং গ্যামেট, তো বাংলা না বললে বুঝবে না, পুং গ্যামেট। ঠিক আছে, দুটো পুং গ্যামেট। কত অব্দি বিস্তার হচ্ছে, মাইক্রোপাইল অব্দি আসছে। ঠিক আছে, কার মাইক্রোপাইল, চ্যালাজার মাইক্রোপাইল। ঠিক আছে, এটা তো চ্যালাজার। ঠিক আছে, মানে ডিম্বকের চ্যালাজার মাইক্রোপাইল অব্দি আসছে। মাইক্রোপাইল অব্দি এসে তারপরে ঘটনাটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে বল এবার, টিউব নিউক্লিয়াসটা বেঁচে থাকছে না থাকছে না, টিউব নিউক্লিয়াস বেঁচে থাকছে না থাকছে না, থাকছে না। কারণ টিউব নিউক্লিয়াসের এই জায়গাটায় ফিলিফর্ম অ্যাপারেটাস আছে, সেই ফিলিফর্ম অ্যাপারেটাসটা কি করছে, টিউব নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ডিজেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে, এবং শুধু তাই না, ফিলিফর্ম অ্যাপারেটাসের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, ওটার সাথে ডিজেনারেট হচ্ছে, আর একটা কারণ হচ্ছে এখানে ফার্স্ট যে সহকারী কোষ সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড ফেজে যে ফার্স্ট মেল গ্যামেট কার সাথে ফিউজ হচ্ছে, ফার্স্ট মেল গ্যামেটটা কার সাথে ফিউজ হচ্ছে, ডিম্বাণুর সাথে। যখনই ফিউজ হয়ে যাচ্ছে তখনই 2n এর নিউক্লিয়াস তৈরি করছে, এবং তখনই সেকেন্ড যে সহকারী কোষটা আছে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, বা সাইনার্জিড আছে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সেকেন্ড মেল গ্যামেটটা কি করছে, দ্বিতীয় পুং গ্যামেটটা ভেতরে ঢুকে নিম্নিত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে গিয়ে পেন তৈরি করছে, প্রাইমারি এন্ডোস্পার্মিক। ব্যাস, এই অবধি লিখ। ঠিক আছে, এই অবধি লেখ, এটা লিখেছো। কি ওই একটা বই হবে, কেন বল, বই তো অবশ্যই, সহজ ভাষায় লেখা আছে, এক জায়গায় গুছিয়ে লেখো, জরুরি এটা আমি সেভ করেছি। রায়ান মার্টিন নয়, বাজে কথা বললেই হলো। এটা রায়ান মার্টিন মনে হচ্ছে তোর দেখে, ভালো করে পড়ে দেখেছিস? এটা 11-12 সব নোটস লিখ পাবি তোরা। বেসি এলসিসি তো পুরো ফুল প্রতিটা চ্যাপ্টারের মূল বের করতে। নওয়াসিন, নওয়াসিন
আমার না গুনগুন হচ্ছে না দেখ। হ্যাঁ এই একদিন এটা এই পাশেরটা করতে হবে, হ্যাঁ এটা ভুলে যাচ্ছে বুঝতে পারলি। বৃহস্পতি হ্যাঁ ভালো হয়। আমি একটু যাবো চলে আসবো 12:30 থেকে, বেশি করে তো কাজ নাই। হেডিং দিবি হচ্ছে নিষেধ প্রক্রিয়া, নিষেধ প্রক্রিয়া, ঠিক আছে। ওকে কালকে খাতা তো দেখ না, খাতা কালকে দেখলাম না জমে গেছে। অনেকে পরীক্ষা দিয়েছে, এতগুলো খাতা সব থেকে থেকে শেষ করতে হবে। ও কালকে আমি ফিস দিয়ে গেছে তাই তো ভুলে গেছি। কোথায় পড়াছি? ও হুম কি টিপস দেবো?